ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, তদন্ত কমিটি গঠন। আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। নির্বাচনের অভিযাত্রায় সবাইকে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান বিএনপি ও জামাত নেতাদের। জাপাকে নির্বাচনের বাইরে রাখার তাগিদ এনসিপির। নভেম্বরেই ২৫০ প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি। নেতারা বলছেন, বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামাতের এখনো হয়নি। ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত ঘোষণা কাল, জানিয়েছেন ইসি সচিব। নির্বাচন ভালো হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা ও ২৩ সেনা কর্মকর্তার নামে গুমের ২ মামলার শুনানি পিছিয়ে ২৩ নভেম্বর। আরেক মামলায় ২ সেনা কর্মকর্তার হাজিরা পরের দিন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয়েছেন এক পথচারী, আহত হয়েছেন আরও একজন। বেলা 12:30টার দিকে ঘটে এ ঘটনা। এরপর কিছুক্ষণ মেট্রো চলাচল বন্ধ রেখে পরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত করা হয়। সন্ধ্যার পর চালু করা হয় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত। এদিকে এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। 1 বছরের ব্যবধানে ফের ভেঙে পড়ল মেট্রো রেলের বিয়ারিং প্যাড। দুপুর 12টার কিছু পর রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় বিয়ারিং প্যাডটি খুলে পড়ে এক পথচারীর ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। এই ঘটনার পর পথচারীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ, বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় আহত হন আরও এক ব্যক্তি। ভয়াবহ একটা শব্দ হলো, ওই টাইমে পরে আমরা এখান থেকে দেখছি অন্য লাশ করে রয়েছে এইটুকু। পরে আমরা তো ডরাতে রোদে গেছি। উনি পাশে পড়েছিল আর ওইটা পাঞ্চিং করে আবার সামনে পড়ছে, আর একটা দোকানেও তছনছ করে ফেলাইছে। মানে উনি দোকানে লোক ছিল, ওনারও বুকে লাগছে, উনি হসপিটালে আছে। দুপুর 2টার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর জানা যাবে ঘটনার মূল কারণ। পাশাপাশি নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এর আগে গত বছরের 18ই সেপ্টেম্বর মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের অভিযাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপি ও জামাতের নেতারা। দেশ গঠনের মূল ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো পরাশক্তি বা অভ্যন্তরীণ শক্তি ক্ষতি করতে পারবে না বলেও মন্তব্য তাদের। এদিকে এনসিপি নেতারা বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচন থেকে বাইরে রাখতে হবে জাতীয় পার্টিকেও। শুভ মাহফুজের রিপোর্ট। গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এতে জুলাই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান মঞ্চ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদের বিকল্প নেই, আর সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই,
আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, যেভাবে সবাই স্বাক্ষরিত করেছেন এবং সেখানে যেগুলো নোট অফ ডিসেন্ট সহকারে সম্মতি প্রকাশ করা হয়েছে, হুবহু এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের উপর বাধ্যবাধকতার সৃষ্টি করা হবে, তখন সেই জায়গা থেকে কোনো সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ সরতে পারবে না। এবং সেইটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেই জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে, এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। কারণ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নে দ্রুত নির্বাচনের তাগিদ দেন রাজনীতিকরা। জনগণের অধিকার আমাদের অঙ্গীকার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এ মাসের শেষ দিকে এবং নভেম্বরেই ২৫০ প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জনপ্রিয় প্রার্থী বেশি থাকায় কিছু আসনে চূড়ান্ত করতে সময় লাগছে জানিয়ে বলেন, জনপ্রিয়তা কিছুটা বাড়লেও পরিচিতি এবং জনসম্পৃক্ততা কম থাকায় বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামাতের এখনও হয়নি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতে পরিচ্ছন্ন ইমেজ, জনপ্রিয়তা এবং দলীয় ত্যাগ বিবেচনায় নেওয়া হচ্ছে মনোনয়নে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ৫ আগস্টে সরকার পতনের পর দলের প্রধান সহ অনেক কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে কারাগারে। তার উপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজনীতির মাঠ এখন অনেকটা একতরফা। এই পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনে অনেকটা নির্ভর থাকার কথা বিএনপির, কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে থেকেই বলছেন, কেউ কেউ যত সহজ ভাবছে তত সহজ হবে না নির্বাচন। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। এমন অবস্থায় বিএনপির নমিনেশন কারা পাচ্ছে তা নিয়ে রয়েছে নানা আলোচনা। সহজ ভেবে কঠিন হওয়া নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে বলে জানালেন দলের নীতি নির্ধারকরা। প্রার্থী অলমোস্ট বাছাই করা হয়ে গিয়েছে। অল্প কয়েকটি আসনে যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে, সেখানে একটু সময় নিচ্ছেন, আমরা অ্যাক্টিং চেয়ারপারসন একটু সময় নিচ্ছেন। তো আমি মনে করি যে মোটামুটি এই মাসেই নভেম্বরের শেষ হওয়ার আগেই আমরা অন্তত ২৫০ প্রার্থী তালিকা দিতে সম্ভব হবে। কয়েকটি তালিকা আমরা রেখেছি আমাদের শরিক দলের জন্য, যারা আমাদের মিত্র ছিল, যুগপৎ আন্দোলন করেছে, তাদের জন্য কিছু আসন আমরা রেখেছি। ত্যাগী নেতাকর্মী যাদের হয়তো অর্থবিত্ত বা সম্পদ ওইভাবে নেই, কিন্তু জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন, এই দুটার মিলের মাধ্যমেই তো হবে। একটা ফুলের বাগানে তো সব ফুলে ঘ্রাণ থাকে না, কিন্তু বাগানের সৌন্দর্য তো সব রকমের ফুল মিলিয়েই। সেই সমন্বয়টা বিএনপি অতীতেও করেছে, এখনও করবে। গণ অভ্যুত্থানের চেতনা ও নতুন প্রজন্মের প্রত্যাশা সামনে রেখেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলে জানান বিএনপি নেতারা। বিবেচনায় থাকছে ব্যক্তিগত ইমেজ ও সাংগঠনিক দক্ষতাও। আমরা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছি, যার ইমেজ ভালো, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যারা অতীতে দলের জন্য কষ্ট করেছেন, জেল কেটেছেন, আন্দোলন সংগ্রামে ভালো ভূমিকা রেখেছেন, নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে,
সেই ধরনের ব্যক্তিদেরকেও আমরা প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। জনপ্রিয়তায় কে সবচেয়ে ঊর্ধ্বে এবং সাংগঠনিক ক্ষেত্রেও কার ত্যাগ তিতিক্ষা আছে, দুটো মিলিয়ে যার নাম্বার সবচেয়ে বেশি তাকেই তো দেওয়া উচিত। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলে, এত জনপ্রিয়তা সমৃদ্ধ দলে একাধিক প্রার্থী থাকবে না, এটাও তো চিন্তা করা ঠিক না। একাধিক প্রার্থী থাকবেই, সেটাই স্বাভাবিক। তার মধ্য থেকেই সমন্বয় হবে এবং তার মধ্য থেকেই চূড়ান্তভাবে যার নাম ঘোষণা করা হবে, দলের সবাই তার পক্ষে কাজ করবে। জামাত অনেক আগে প্রার্থী বাছাই শেষ করলেও নির্বাচনী দৌড়ে বিএনপি পিছিয়ে আছে বলে মানতে নারাজ নেতারা। তাদের তো বোধহয় অতীতের ফলাফল ভালো না, এই কারণে এবার পাশ করতেই হবে, না হলে কোনো উপায় নেই। সেই কারণে তাদের প্রস্তুতিটা এত আটঘাট বেঁধে এবং এত আগে শুরু হয়েছে। জামাত ইসলামী এখনো বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো স্তরে আসে নাই। তাদের জনপ্রিয়তা আগের চাইতে বেড়েছে, তাদের প্রার্থীরাও ক্লিন ইমেজের, কিন্তু তাদের অত পরিচিতি নেই, জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নেই। বিএনপি প্রার্থী অনেকের কারো বিরুদ্ধে হয়তো চাঁদাবাজি বা অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে, কিন্তু তাদের জনসম্পৃক্ততা অনেক গভীরে। অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে এবারও নির্বাচনী পরীক্ষায় ভালোভাবেই উতরে যাবে বলে আত্মবিশ্বাস বিএনপি নীতি নির্ধারকদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নভেম্বরে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব যাবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। তিনি জানান, তারেক রহমান 20 থেকে 21 নভেম্বরের মধ্যে সৌদি আরবে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরা সম্পন্ন করে তিনি লন্ডনে ফিরে যাবেন। বাংলাদেশে আসার বিষয়ে জানতে চাইলে ফজলে ইলাহি আকবর বলেন, ওমরা শেষে তিনি নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফিরতে পারেন, তবে তারিখ এখনো ঠিক হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামীকাল তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রবিবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে সাংবাদিকদের তথ্য জানান তিনি। আরও জানান, নির্বাচনে জোট করলেও ভোটে প্রার্থীকে সংশ্লিষ্ট দলের প্রতীকে ভোটের বিধান আরপিওর সংশোধনীতে রাখায় সে ব্যাপারে বিএনপির আপত্তি চিঠি পেয়েছে কমিশন। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান ইসি সচিব। এর আগে আসন্ন সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। আগাচ্ছি পরিকল্পনা অনুযায়ী তো সবকিছু যে 100% করা সম্ভব নয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট আনতে হয়। কিছু কিছু বিষয়ে আমরা আগেই কমপ্লিট করেছি, কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে। ভোট কেন্দ্রের কথা বললেন, আমি আগামীকালকে জানিয়ে দেবো। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আশ্বস্ত করেছেন। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি জানান, একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা 10টি থেকে 2টিতে কমিয়ে আনতে চায় সরকার। নির্বাচনের আগে সেটি 5-7টিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য কেউ চাইলেও অনুমতি দেওয়া হবে। সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং তারা যদি পলিটিক্যাল পার্টিতে তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তবে নির্বাচন আলায় দিলে ভালো হবে। লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারাও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কাউরে পোস্টিং করছি। এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। জাপানে কয়েক হাজার দক্ষ ড্রাইভার নিয়োগে বাংলাদেশে একটি ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ জাপানি উদ্যোক্তা ও রাজনীতিবিদ মিকি ওয়াতানাবে।
শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে ওয়াতানামি গ্রুপের প্রতিষ্ঠাতা ওয়াতানাবে এই ঘোষণা দেন। এজন্য 12,000 বর্গমিটার এলাকা খুঁজছেন বলে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রস্তাবিত ড্রাইভিং স্কুলের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করতে তাৎক্ষণিক নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মিকি ওয়াতানাবে জানান, মুন্সিগঞ্জের মনোহরদীতে একটি ভাষা প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করেছেন, যেখানে কমপক্ষে 3,000 বাংলাদেশি কর্মীকে প্রশিক্ষণ ও নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা এই একাডেমিতে জাপানি শিষ্টাচার, সাজসজ্জা ও সংস্কৃতির শিক্ষার উপর জোর দেন। এছাড়াও নার্সিং, নির্মাণ ও কৃষি কাজে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের জন্য উৎসাহিত করেন। ওয়াতানাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন প্রতিষ্ঠিত জাপান সেলের প্রশংসা করেন। তিনি ঢাকায় বা তার কাছাকাছি আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করলে তা খুঁজে বের করতে তাৎক্ষণিক কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এদিকে শনিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ হয়। এতে তারা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরোধ সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়া দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্ক ভাগ করে নেওয়ার উপর জোর দেন। জেনারেল মির্জা কয়েকটি ক্ষেত্রে বা সহযোগিতার জোরদারে পাকিস্তানের ইচ্ছা প্রকাশ করেন। তিনি দুদেশের মধ্যে সম্প্রসারণ, সংযোগ ও বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। করাচি ও চট্টগ্রামের মধ্যে জাহাজ চলাচল চালু হয়েছে। পাশাপাশি ঢাকা করাচি বিমান রুট কয়েক মাসের মধ্যেই চালুর আশাও করছেন জেনারেল মির্জা। তারা ভুল তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের জন্য অরাষ্ট্রীয় শক্তিগুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে মতবিনিময় করেন। বিশৃঙ্খলা তৈরির জন্য ভুয়া খবর এবং বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের বিপদ মোকাবেলায় একটি সমন্বিত বিশ্বব্যাপী প্রচেষ্টা থাকা আবশ্যক বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 23 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গুমের 2টি মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর থেকে পিছিয়ে 23 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। রবিবার প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল 1 এই তারিখ দেয়। 2 মামলায় গ্রেফতার হয়ে সেনানিবাসের ভেতরে সাব জেলে থাকা 13 সেনা কর্মকর্তাকে 23 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার মামলার পরবর্তী শুনানি 5 নভেম্বর থেকে পিছিয়ে 24 নভেম্বরে নেওয়া হয়েছে। এই মামলার 4 আসামির মধ্যে গ্রেফতার থাকা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ 2 সেনা কর্মকর্তাকে 24 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে গুমের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 11 ডিসেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছে। এই বিবিধ মামলা থেকে যে 2টি মামলা ট্রাইব্যুনালে এসেছে, সে দুটি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। আপনারা জানেন যে ওনাদেরকে 2টি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও 2টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অতএব ওনাদেরকে পরবর্তী তারিখ যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। রাজনৈতিক লেজুবৃত্তি ও দুর্বৃত্তায়ন মুক্ত রাখতে সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন প্রস্তাব করার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি আরও জানান, যে গণমাধ্যম ন্যূনতম বেতন মানবে না তারা সরকারের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। তিনি বলেন, মিডিয়া বন্ধ নয়, নতুন মিডিয়া চালুর ব্যাপারে ইতিবাচক অন্তর্বর্তী সরকার। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, সাগররণী হত্যার কোনো ক্লু না থাকায় মামলার কিনারা করা যাচ্ছে না। রাজনৈতিক লেজুরবৃত্তির ভিতরে ঢুকে, ফলে এই দুর্বৃত্তপনাটা বন্ধ করার জন্য অবশ্যই সাংবাদিকদের একটা ডিগনিফাইড লাইফ দিতে হবে। আমরা ওয়েজ বোর্ডের জন্য অন্তত 3-4 বার চেষ্টা করেছি যে বসে নওয়াব এবং যে অ্যাডকো এবং আরো অন্যদেরকে মিলে বসে
একটা সমাধান আসার জন্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত 3-4 মাসে আমার চেষ্টা আমি সফল হতে পারিনি। আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই, এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। যে ক্লু দিয়ে আপনি এগোতে পারবেন সেই ক্লু কিছুই রেখে যায়নি। পুরো জিনিসটা নিয়ে সত্যিকার অর্থে খুবই সিরিয়াস একটা টিম কাজ করছে পিবিআই এর। তারা যদি কোনো ব্রেক থ্রু হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, বাট এটা খুবই কষ্টসাধ্য কাজ। 2 দশক পর কাল ঢাকায় বসছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠকে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। জিএসসি বৈঠকের পরদিন মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদে সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 2023 সালের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $587 মিলিয়ন। বিশ্লেষকরা বলছেন রফতানি পণ্যের ধরন কাছাকাছি হওয়া, পরিবহন ব্যয়, বিনিয়োগের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের আস্থাকে বিবেচনায় রেখেই নতুন করে বাণিজ্য সম্ভাবনা খুঁজতে হবে দুই দেশকে। সততা ও নিষ্ঠার সাথে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অফ ইঞ্জিনিয়ার্স এর প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারের কোর অফ ইঞ্জিনিয়ার্সের 9ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন 2025-এ যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সেনা সদস্যদের প্যারেড পরিদর্শন করেন তিনি। কোরের সক্ষমতা বৃদ্ধি সহ নানাবিধ কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়ে সেনাপ্রধান আরও বলেন এই কোরের কল্যাণমূলক কার্যক্রম বাড়াতে চেষ্টা করা হবে। বলেন বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ, অবকাঠামো নির্মাণে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই কোর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে আসবেন, এসেই তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বিকেলে কেরানীগঞ্জে রহিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রহিতপুর ইউনিয়ন কেন্দ্র কমিটির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান এসব কথা জানান। তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন হবে, সেই নির্বাচনে যে সরকার গঠন হবে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ও জাতীয় সরকার। এ সময় তিনি অভিযোগ করেন একটি দল ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিভ্রান্তিতে পা না দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তারেক রহমান খুব দ্রুত আগামী মাসে আল্লাহর রহমতে বাংলাদেশে আসবে। এসে উনি নির্বাচনী প্রচারে যাবেন এবং বাংলাদেশের প্রতিটি উপজেলায় যাবেন এবং তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনে যে সরকার হবে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, সেই সরকার হবে তারেক রহমানের সরকার, সেই সরকার হবে আল্লাহর রহমতে জাতীয় সরকার ইনশাআল্লাহ। কিছু কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। বিকেলে বিএনপির ধানের শীষ প্রতীক সমর্থনে ঢাকার 9 আসনের সব স্তরের সাধারণ জনগণ ও নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। আফরোজা আব্বাস বলেন দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। বিগত সরকারের আমলে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে। জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আরও বলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, উন্নয়নের নামে বরাদ্দ নিয়ে বিদেশে টাকা পাচার করেছে। মিছিলটি রাজধানীর মাদারটেক ও বনশ্রী হয়ে খিলগাঁও জোড়াপুকুরে গিয়ে শেষ হয়। জনগণ অনেক বছর ভোট দেয় না, 15 বছর ধরে ভোট দেয় না। জনগণ মুখিয়ে আছে একটা স্বতঃস্ফূর্ত নিরপেক্ষ নিজের ভোট নিজে দেওয়ার জন্য এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য। তো জনগণ যদি একটা ভোট দিতে পারে জনগণের সরকার নিশানা প্রতিষ্ঠিত হবে। কারণ কিছু কিছু দল জনগণ এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আশা করি জনগণ এটাকে প্রতিহত করবে। আর প্রতিহত যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ একটা নির্বাচন হয়, বিশ্বাস করি ধানের শীষে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন, প্রয়োজনীয় মৌলিক সংস্থা এবং বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতা নিশ্চিতে এককভাবে বিএনপি ও জামাত নেতৃত্ব দিতে পারবে না। সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যের প্রশ্নে বিএনপি এবং জামাত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় তরুণ প্রজন্ম ও এনসিপির অংশগ্রহণের নিশ্চয়তা আবশ্যক। তিনি আরও বলেন, যেদিন জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করা হবে, কোনো নোট অফ ডিসেন্টকে বিবেচনা করা হবে না। এই নিশ্চয়তা যেদিন আসবে, সেদিন এনসিপি নির্দ্বিধায় বাংলাদেশের মানুষের পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করবে। নির্বাচন কমিশন অনেক জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলেও অভিযোগ করেন সার্জিস আলম। শাপলা প্রতীক পেতে রাজপথের কর্মসূচিতে যেতে হলে এনসিপি একই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠনেরও আন্দোলনে যাবে বলে জানান। যারা আইন নিয়ে মতামত দেন, কথা বলেন, তাদের সাথে আমরা বারংবার কথা বলেছি। শাপলা প্রতীক হিসেবে পেতে এনসিপির কোনো আইনগত বাধা নেই এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারিতা করছে এবং পক্ষপাত দুষ্ট আচরণ করছে। আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনের কাছে এই ধরনের স্বেচ্ছাচার, পক্ষপাত দুষ্ট আচরণ কখনোই প্রত্যাশা করি না। তারা যদি তাদের জায়গা থেকে এখনো অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় ওইটুকু নিজেদের স্বাধীনতা, স্বকীয়তা প্রদর্শন না করতে পারে, তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারবো না। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিমান মাইলস্টোন স্কুলে না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল। রবিবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা শেষে এই মন্তব্য করেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, সচিবালয় এখন স্বৈরতন্ত্র ও গুন্ডামির সবচেয়ে বড় আস্তানা হয়ে উঠেছে, যেখানে সাধারণ মানুষদের গণ্যই করা হয় না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনিয়ম ও দৌরাত্ম্য বন্ধ না হলে চাকরিপ্রার্থীরা লাল ফিতার জটিলতা ও প্রভাবে শৃঙ্খল থেকে কখনোই মুক্তি পাবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখনও পদপদবি নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেন তিনি। যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক বিবেচনায় বিসিএস মৌখিক পরীক্ষা নেওয়ার সমালোচনা করে হাসনাত বলেন, চাকরিপ্রার্থীরা তাদের অগ্রাধিকার তালিকায় নেই। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন না হলে বিসিএস কখনোই স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হবে না। আর অদক্ষতা ও উদাসীনতার কারণে তরুণ প্রজন্মের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো, আমরা যাব, এই গুন্ডামি থামাইতে হবে। মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল, এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ, এখানে সবচেয়ে বড় গুন্ডামি, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা আমাদেরকে মানুষ মনে করে না। অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। ভবিষ্যতে এসব উপদেষ্টাদেরও বিচারের মুখোমুখি হতে হবে বলে তিনি মন্তব্য করেন। রবিবার বিকেলে এলডিপির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন অলি আহমেদ। আরও বলেন, অযোগ্যদের দিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, তাই এই সরকার সঠিকভাবে কাজ করতে পারছে না। এ সময় আওয়ামী লীগ 50 বছরেও ক্ষমতায় আসতে পারবে না, মুসলিম লীগের মতো তারাও বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন এলডিপি সভাপতি। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের অপকর্মের সহযোগী বললেন তিনি এবং আখ্যায়িত করেন। আসন্ন নির্বাচনে 84টি আসনে এলডিপি প্রার্থী এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বলেও অলি আহমেদ জানান। ভূমি সেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিক সেবা কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ASM সালেহ আহমেদ। রবিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভূমি অফিসে মানুষ অনেক হয়রানির শিকার হয়, সেটি দূর করতে গেলে গেল ডিসেম্বর থেকে 5টি অনলাইন ভিত্তিক সেবা চালু করা হয়েছে। সিনিয়র সচিব সালেহ আহমেদ বলেন, ভূমি সংক্রান্ত মামলার প্রায় 80%ই জরিপ কেন্দ্রিক। জানান, জরিপের সময় কমিয়ে আনতে জোনিং ও বালু মহালের জন্য আলাদা ইউনিট করা হয়েছে। সহায়তা কেন্দ্রের মাধ্যমে ভূমি কেন্দ্রিক নাগরিকদের সেবা নিশ্চিত করা হয়েছে। উপজেলা পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের আবেদন ফি 270 টাকা নির্ধারণ করা হয়েছে। সারা দেশে 61 জেলায় 820টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলেও জানান সিনিয়র সচিব। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
খাগড়াছড়ি জেলা সদরে জিয়ানগর 18 পরিবার ও প্যারাছড়া এলাকায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও প্যারাছড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসরাসেল। তারেক রহমানের 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে বগুড়ায়। সারিয়াকান্দির হাটশেরপুরে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান হিরু মণ্ডল। বাংলা ভিশনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী চলছে পবিত্র কোরআন প্রতিযোগিতা 2026-এর বাছাই পর্ব। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর ফয়েজ লেকে অনুষ্ঠিত হল পবিত্র কোরআন প্রতিযোগিতার অডিশন রাউন্ড। বাছাই শেষে পরবর্তী পর্বের জন্য চট্টগ্রাম থেকে 20 জনকে ইয়েস কার্ড দেয়া হয়েছে। অন্যদিকে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় জাবালে নূর মাদ্রাসায় হয় প্রতিযোগিতার বাছাই পর্বের আনুষ্ঠানিকতা। এই জেলা থেকে 6 জনকে নির্বাচিত করে ইয়েস কার্ড দেন বিচারকরা। আগামী রমজানের শুরুতে পিএইচপি কোরআনের আলো শিরোনামে বাংলা ভিশনে মূল প্রতিযোগিতা শুরু হবে। হুন্ডি, বেটিং ও মানি লন্ডারিং এর মতো আর্থিক অপরাধ প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপ নিতে সারা দেশের সকল ডিস্ট্রিবিউটরদের নিয়ে ঢাকা, খুলনা, বগুড়া ও কুমিল্লায় পৃথক 4টি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে বিকাশ। ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালাগুলোতে দেশজুড়ে বিস্তৃত এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায় তাদের আর্থিক লেনদেনে সঠিক তথ্য নিশ্চিতকরণ, টাকার উৎসের সচেতনতা, সন্দেহজনক লেনদেনের রিপোর্টিং, নিয়মিত তথ্য হালনাগাদ, কর্মকর্তাদের পর্যবেক্ষণ, নন কমপ্লায়েন্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক অনুষ্ঠান স্ট্র্যাটেজিক পার্টনার সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে রাজধানীর শেরাটন হোটেলে। ফুয়াং সিরামিকের সুদীর্ঘ পথ চলা ও সাফল্যের গল্প নিয়ে প্রদর্শিত হয় কর্পোরেট ডকুমেন্টারি। উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভুঁইয়া, সিএফও আহমেদ মোনাব্বি, অ্যাডমিন অ্যান্ড প্রোটোকলের জিএম হামিদুর রহমান পাঠান এবং মার্কেটিংয়ের ডিজিএম জাহাঙ্গীর আলম। এতে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত ডিলাররা ও কোম্পানির প্রতিনিধিরা। আগামী 1 নভেম্বর অনুষ্ঠেয় সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই ইস্যুতে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছেন সিলেট ব্যবসায়ী ফোরাম প্যানেলের নেতারা। এ সময় ব্যবসায়ী ফোরামের নেতারা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত প্রার্থী এনামুল কুদ্দুস চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, নাফিস জুবায়ের চৌধুরী ও দিবাকর দাস ঝুটন। বিভিন্ন ধর্ম ও মতের মানুষের অধিকার গুরুত্ব নিশ্চিত করার মধ্য দিয়েই এই দেশের সামাজিক সহাবস্থান প্রতিষ্ঠিত হয়েছে। সেই ধারা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সম্প্রীতি সংলাপে আলোচকরা বলেন, সমাজে যেসব কারণে বিভেদ সৃষ্টি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক ও ধর্মীয় নানা অপতথ্য ও গুজব। তাই শান্তি ও সহাবস্থান নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। সাতক্ষীরার কলারোয়ায় 16 দলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন কেরাগাছি সোনামাটি যুব সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারণ সম্পাদক শাহিন হোসেন সহ অন্যরা। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় তালা ক্রিকেট একাদশ ও ইয়ংস্টার কাকডাঙ্গা ক্রিকেট একাদশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাচ খুলে পড়ে পথচারী নিহত, তদন্ত কমিটি গঠন। আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। নির্বাচনের অভিযাত্রায় সবাইকে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান বিএনপি ও জামাত নেতাদের। জাপাকে নির্বাচনের বাইরে রাখার তাগিদ এনসিপির। নভেম্বরেই 250 প্রার্থী চূড়ান্ত তালিকা দেবে বিএনপি। নেতারা বলছেন, বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামাতের এখনো হয়নি। ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত ঘোষণাকাল, জানিয়েছেন ইসি সচিব। নির্বাচন ভালো হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও 23 সেনা কর্মকর্তার নামে গুমের 2 মামলার শুনানি পিছিয়ে 23 নভেম্বর। আরেক মামলায় 2 সেনা কর্মকর্তার হাজিরা পরের দিন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।